তোরা আমার কথা শুনে শুনে লিখতে পারছিস না? নাম্বার 1 ভেক্টর অ্যালজেব্রা, নাম্বার 2 লজ অফ মোশন, নাম্বার 3 রোটেশন অফ রিজিড বডিজ, তারপরে ওয়ার্ক এনার্জি পাওয়ার। তোরা ক্লাস 11 এর যে লজ অফ মোশনের থেকে আমরা ভেক্টরটাকেও স্টাডি করে নেব, ঠিক আছে? এবার ভেক্টরের এই অ্যালজেব্রাতে যেই সমস্ত ছোট ছোট জিনিসগুলো দরকার পড়বে সেগুলো আমি অ্যাকর্ডিংলি লজ অফ মোশন যেভাবে চলবে সেভাবেই পড়াবো। লজ অফ মোশনের সাথে সাথে এই ভেক্টরটা কিন্তু চলতে থাকবে। আচ্ছা, তো যারা যারা অনলাইনে আসো তাদের মধ্যে কেউ একজন বলো তো দেখি, এই লজ অফ মোশন ব্যাপারটা কি ছিল? মানে কি হলো, চলে গেল? হ্যালো, শুনতে পাচ্ছিস? সবাই আনমিউট করো, আনমিউট রাখ, একজন আনমিউট রাখ। তো লজ অফ মোশনের মধ্যে নিউটনস ল অফ মোশন, তো সেটার ফার্স্ট লটা কি ছিল একটু মনে করতো? বাংলায় বলতে, হ্যাঁ বাংলায় বলছি। গতিশীল বা স্থির বস্তুকে যতক্ষণ বাইরে থেকে বা মানে শক্তি না দেওয়া হবে তাহলে গতিশীল গতিশীল অবস্থা থাকবে, স্থির বস্তু। তো ব্যাপারটা এরকম ছিল যে কোনো একটি বস্তুকে বাইরে থেকে কোনো কিছু একটা যদি প্রয়োগ না করা হয় যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ সেই বস্তু বা পার্টিকেল বা সিস্টেমটা ওই স্থিরাবস্থাতেই উপনীত থাকে। এবার সেই বস্তুটার মধ্যে বা সেই সিস্টেমটার মধ্যে বা সেই পার্টিকেলটার মধ্যে যদি কিছু একটা প্রয়োগ করা হয় তাহলে সেই সিস্টেমটা মোশনে আসবে। এবার নিউটন এই কিছু একটা ব্যাপারটার নাম দিলেন বল, যেটাকে ইংলিশে বলা হয় ফোর্স। সো অ্যাকর্ডিং টু নিউটন কোন একটা সিস্টেম বা পার্টিকেল বা বডি তার উপরে যতক্ষণ না কোনো এক্সটার্নালি ফোর্স অ্যাক্ট হচ্ছে ততক্ষণ সেই বডিটা মোশনে থাকবে না। যদি অ্যাক্ট হয় তাহলে সে মোশনে থাকবে, আর যদি অলরেডি ইজ ইন মোশনে থাকে তাহলে ওর উপরে যদি আমরা এগেইনস্ট ফোর্স অ্যাক্ট করাই তাহলে আস্তে আস্তে কী হবে, ও আস্তে আস্তে স্থির অবস্থায় উপনীত হবে। বা যদি ওর মোশনের ডাইরেকশানে আমরা ফোর্স অ্যাড করাই তাহলে ওর মোশন আরও বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক, এটাই তো। তাহলে আমাদের ফার্স্ট ল, উপরের দিকে ফোকাস করিস, ফার্স্ট ল জুম করে নিস। ফার্স্ট ল থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ডেফিনিশন। ফার্স্ট ল প্রোভাইডস দ্য ডেফিনিশন অফ ফোর্স। আমরা এখান থেকে জানতে পারি যে ফোর্স ব্যাপারটা কি। এর আগে পর্যন্ত কেউ বলেনি এই ব্যাপার সম্বন্ধে, হ্যাঁ, যে এই ব্যাপারটা কি। কিন্তু ঘটনা হচ্ছে এই ফোর্সটা কিভাবে হয় না হয় সেটাতে এক্সপেরিমেন্ট করে আমরা জানতে পারি। একটা এই বডিটাকে, টেবিলের মধ্যে থাকা বডিটাকে যদি আমি ধাক্কা মারি তাহলে ওর মোশন হবে, কিন্তু কত পরিমাণ ফোর্স অ্যাক্ট হয় তার রেসপেক্টে যেই বডিটার উপরে সেই ফোর্সটা অ্যাক্ট হচ্ছে, হ্যাঁ, সেই বডিটার তো মাসের সাথে কোনো না কোনো ডিপেন্ডেন্সি থাকবেই। তো সেই মাস, তার অ্যাক্সিলারেশন কী থাকবে না থাকবে, তার ডিসপ্লেসমেন্ট কতটা হলো, তো এই ফোর্সটা জানার জন্য আমাকে তো একটা ম্যাথামেটিক্স দরকার। ম্যাথামেটিক্স ছাড়া কি আমরা এটাকে স্টাডি করতে পারবো? আমি জানলাম জিনিসটা কি, কিন্তু তার জন্য তো একটা অঙ্ক দরকার। তো সেই ম্যাথামেটিক্সটাই দেওয়া হয়েছে নিউটনস সেকেন্ড ল, সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন কেমন? সেকেন্ড ল থেকে কি বলা হলো? নে তুই আজকে লিখিস না, তুই আজকে এভাবে চালে এই ভিডিওটা তুই পেয়ে যাবি, কেমন? তো সেকেন্ড লতে বলা হলো কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, তোদের মধ্যে কারা কারা ইংলিশ ভার্সনে আছিস রে? হ্যাঁ, তুই লেখ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এনি বডি। আমি বাংলা আর ইংলিশ সাইমালটেনিয়াসলি বলবো, তো যাদের বাংলাটা দরকার তারা বাংলাটা লিখবে, যারা ইংলিশটা দরকার তারা ইংলিশটা লিখবে, কেমন? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইংলিশে লিখতে হবে এক্সামে, হ্যাঁ? তাহলে ইংলিশেই পড়াই। আর ইংলিশ বাংলার আবার এখন সায়েন্স পড়ছে, এখন আবার ইংলিশ বাংলা দিচ্ছি। আচ্ছা,
ঠিক আছে, তাহলে আমি ইংলিশেই পড়াচ্ছি। তো হ্যাঁ 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 সে বলে দেবো, আমি তো বোঝাবো বাংলাতে। সো লেখো দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম of any body is directly proportional to the externally applied force, ঠিক আছে, এটা উনি সেকেন্ড লতে বললেন। এবার ঘটনা হচ্ছে এখানটাতে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি জিনিস এগুলো তো আমরা জানি না। হ্যাঁ, যদি আমরা জানি তো ক্লাস 11-এ পড়াশোনা করে এসেছি, কিন্তু আমি জানি না তোমাদের কতটুকু মনে আছে কি না আছে। তো তাহলে আমাকে এখন এই মোমেন্টাম ব্যাপারটা কি সেটা আমাকে জানতে হবে ভালো মতো। হ্যাঁ, তো মোমেন্টামের ডেফিনেশনটা আগে জানতে হবে। তো সবাই শুনে রাখো, পাশে লিখেও রাখতে পারো মোমেন্টাম কি জিনিস, নিচে লেখো ওই জায়গাটা। হ্যাঁ 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 আমি ভিডিও দিয়ে দেবো, তোরা পেয়ে যাবি। তো মোমেন্টাম জিনিসটা কি, এখানে কোলন দিয়ে লিখবি, মোমেন্টাম is an intrinsic property. Momentum is an intrinsic মানে হচ্ছে আভ্যন্তরীণ। কেমন? Momentum is an intrinsic property of a body. Which can measure intrinsic property of a body which can be measured only when the body is in motion. মানে ব্যাপারটা কি, যখন কোনো একটা বডি মোশনে থাকবে তখনই শুধুমাত্র সেই বডিটার মোমেন্টাম, বাংলায় যাকে বলা হয় ভরবেগ, সেই ভরবেগটাকে ধরা হবে। হ্যাঁ, এটা একটা আভ্যন্তরীণ ধর্ম বস্তু। যেমন আমি স্থিরাবস্থায় আছি, তুই স্থিরাবস্থায় আছিস, হ্যাঁ, এই ঘরের মধ্যে ও স্থিরাবস্থায় আছে, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের পজিশন কোঅর্ডিনেট বার করতে পারবো। এই ঘরের যে কর্নারটা, হ্যাঁ, সেটাকে যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস ধরিস, তাহলে ওটা হচ্ছে অরিজিন 0,0,0। তাহলে ওখান থেকে শুরু করে ও পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে একটা প্রজেকশন ভেক্টর। কারো বাড়ি থেকে প্রচন্ড নয়েজ আসছে, সে আনমিউট করো। এটা একটা প্রজেকশন ভেক্টর। ওখান থেকে শুরু করে তুই পর্যন্ত আরেকটা প্রজেকশন ভেক্টর। তাহলে বলতো আমরা এখানে যারা প্রত্যেকে স্থিরাবস্থায় আছি, প্রত্যেকে আলাদা আলাদা এক একটা যদি পার্টিকেল হই, তাহলে আমরা আমাদের মধ্যেকার ডিস্টেন্স বার করে নিতে পারবো না ক্যালকুলেট করে? হ্যাঁ, আমাদের বডিটা কোনোভাবে মোশনে নেই, স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকাকালীন আমাদের মাস আছে। হ্যাঁ, উই আর অকুপাইং এ সার্টেন অ্যামাউন্ট অফ মাস, তাই না? কিন্তু ইজ দেয়ার এনি ভেলোসিটি উইদিন আওয়ার বডি? ইজ দেয়ার? আছে কি আমাদের মধ্যে কি কোনো ভেলোসিটি আছে? নেই। তো আমাদের মোমেন্টামটাও এই মুহূর্তে 0। কিন্তু আমি যদি এখন হেঁটে হেঁটে রওনা দিই, তাহলে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ভেলোসিটি আমার থাকবে। আমি যদি সাইকেলে রওনা দিই, তাহলে তার থেকে একটু বেশি ভেলোসিটি থাকবে। আমি যদি বাইকে করে রওনা দিই, আর একটু বেশি ভেলোসিটি থাকবে, এটাই তো। তাহলে আমাদের মোমেন্টামটাও কি আস্তে আস্তে বাড়তে থাকবে। তার জন্য পরীক্ষায় কোয়েশ্চেন আসে, একটা দুটো লোডেড ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে, মানে কলিশন হলে ক্ষয়ক্ষতিটা বেশি হবে, নাকি একটা ব্ল্যাঙ্ক ট্রাকের সাথে সংঘর্ষ হলে ক্ষয়ক্ষতিটা বেশি? তো অ্যান্সারটা হচ্ছে যার মোমেন্টাম বেশি হবে তার কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে, কারণ ফিজিক্যাল প্রপার্টিটা তো বেড়ে যাচ্ছে। সো মোমেন্টাম ইজ ডিনোটেড বাই
মাস অ্যান্ড দ্য ভেলোসিটি তাদের প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো মোমেন্টাম ইজ ডিনোটেড বাই পি, মাস কত m আর তার ভেলোসিটি কত v। সো দ্য প্রোডাক্ট অফ দ্য মোমেন্ট মাস অ্যান্ড দ্য ভেলোসিটি ইজ গিভস অ্যাস দ্য মোমেন্টাম। ওকে, এবার অ্যাকর্ডিং টু নিউটন উনি কি বললেন, এই কোন একটা বডি এই মোমেন্টামের চেঞ্জের যে রেট, তার জন্য আমি লিখেছি দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটা নাকি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স। হ্যাঁ, তাহলে একটা আমরা বাস্তব উদাহরণ নিয়ে দেখি। তো ধরি এটা একটা বডি, সাপোজ দিস ইজ আ বডি অফ মাস m, the initial velocity of this body be u, ঠিক আছে, মানে এই বল দ্যাট মিন্স দিস বডি ইজ অলরেডি ইজ ইন মোশন। m ভরের একটা বস্তু u প্রাথমিক বেগে গতিশীল। এবার তুই বল এই বস্তুটার উপরে যদি আমি ওর গতি যেদিকে হচ্ছে সেই ডাইরেকশনে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, সেই ডাইরেকশনে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি f, তাহলে এর গতিবেগ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? অবশ্যই বৃদ্ধি পাবে। তো ধরলাম t সময় পরে, আফটার এ টাইম t, এই m ভরের বস্তু গতিবেগ বৃদ্ধি পেয়ে হয়ে গেল v, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে v সবসময় গ্রেটার দেন হবে u, তাই না? গতিবেগ তো নিশ্চয়ই বাড়বে কারণ আমি ফোর্স অ্যাক্ট করিয়েছি, এটাই তো। তাহলে আমাকে বলতে হবে ইনিশিয়ালি হ্যাঁ দ্য মোমেন্টাম অফ দ্য বডি কত? ইনিশিয়ালি দ্য মোমেন্টাম অফ দ্য বডি কত হবে রে? অনলাইনের ক্লাসগুলো বলো রে তোরা। মাস ছিল m, ভেলোসিটি ছিল u, তাহলে মোমেন্টাম কত? mu। আচ্ছা, আফটার অ্যাপ্লাইং দ্য ফোর্স, after applying the force, the momentum of the body becomes কত হয়ে গেল? এখন ভেলোসিটি বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে? v হয়ে গেছে না? তাহলে এখন মোমেন্টাম কত হয়ে গেল? mv। হ্যাঁ, তাহলে বলতো চেঞ্জ ইন মোমেন্টাম কত হলো? পরিবর্তন কত হলো? আগে ছিল mv, পরে হলো mv, তাহলে পরিবর্তন কতটা হলো? mv মাইনাস mv, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই তো? তাহলে therefore change in momentum equal to কত? mv মাইনাস mu, ঠিক? তাহলে বলতো therefore rate of change in momentum কত? rate of change in momentum কত? রেট কি করে বার করে? এই অনলাইন গুলো বল। এই যে ঘটনাটা ঘটেছে সে, হ্যাঁ, তাহলে এই যে ঘটনাটা ঘটেছে সেটা কত সময় ঘটেছে? t সময়ে ঘটেছে। তো একক সময়ে যাহা ঘটে সেটাই কি? রেট না? তাহলে t সময় পরিবর্তন কতটা হয়েছে? mv মাইনাস mu। তাহলে একক সময়ে কত পরিবর্তন হয়েছে? mv মাইনাস mu ডিভাইডেড বাই t, তাই তো? এবার নিউটন এসে কি করলো? এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা, এটাই নাকি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। হ্যাঁ, সো লেখা যায় অ্যাকর্ডিং টু নিউটন এই যে এফ নাকি ডাইরেক্টলি প্রপোর্শনাল mv minus ev by t, ঠিক? implies that প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু সাইন আনতে গেলে কি করতে হয়? একটা কনস্ট্যান্ট আনতে হয়,
হ্যাঁ, সেই কনস্ট্যান্ট আনলাম কি, এরপর থেকে দেখ এরটা কমন যায়, থাকে কি ভি মাইনাস ইউ বাই টি। এবার আমাকে বল ভি মাইনাস ইউ বাই টিটা কি? অ্যাক্সিলারেশন। দেখ গতিবেগ বৃদ্ধি প্রতি একক সময়, তাই না? গতিবেগ বৃদ্ধি প্রতি একক সময়, প্রতি একক সময় গতিবেগের যা বৃদ্ধি পায় তাকেই তো ত্বরণ বা অ্যাক্সিলারেশন বলে। তাহলে এফ ইকুয়াল টু কি আসলো রে? কে এ বি। নাও এক্সপেরিমেন্টালি ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট কে এর ভ্যালু ইকুয়াল টু 1 হয়, সো দেয়ারফর এফ ইকুয়াল টু এ। তো এটাই হচ্ছে নিউটন সেকেন্ড ল, ছোটবেলার থেকে পড়ে আসছিলাম। এখন কিন্তু আর আমাদের বয়স নেই এইভাবে ডিরাইভেশন করার, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি এই ব্যাপারটা কি, যারা অনলাইনে আছে মন দিয়ে একটু শোনো। আচ্ছা দেখ, টি সময় পূর্বে, টি সময় আগে এই বডিটার মাস কত ছিল? এম। এর উপরে ফোর্স অ্যাক্ট হলো, তার জন্য ওর ভেলোসিটি ইনক্রিজ হলো, এবং টি সময় পরেও ওর মাস কত আছে? এমই আছে। কিন্তু সবসময় তো এরকম নাও হতে পারে, তাই না? বস্তুর ভর টি সময় আগে যা ছিল টি সময় পরে তো ওটা নাও থাকতে পারে কোনো কারণে। তাহলে সেক্ষেত্রে কি নিউটন সেকেন্ড ল অ্যাপ্লিকেবল না? এক্সাম্পল রকেট মোশন। রকেট যখন উঠতে থাকে ওর নিচের থেকে এক্সস্ট চেম্বারগুলো আস্তে আস্তে খুলে বেরিয়ে যায়, তাহলে সমগ্র রকেটটার মাস আস্তে আস্তে ডিকে করতে থাকে না, কমে যেতে থাকবে না? ধর তুই যাচ্ছিস, ধর তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, তোর হাতটা খুলে কোথাও চলে গেল, সাপোজ অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তোর মাস তো কিছু হলেও দিতে হবে, তো সেখানে কি তাহলে নিউটন সেকেন্ড ল ভায়োলেন্ট হচ্ছে? তো অ্যান্সারটা হচ্ছে লজ অফ ফিজিক্স। লজ অফ, এটা মুছলাম হ্যাঁ টোটাল গ্রুপটা একবার। তো লজ অফ ফিজিক্স, হ্যাঁ বল। অবশ্যই laws of physics are invariant in every frame of references, মানে ফিজিক্সের এই সমস্ত লগুলো সমস্ত ফ্রেমের ক্ষেত্রে কিন্তু খাটবে। কোন ফ্রেমের ক্ষেত্রে খাটবে না সেটা আমি বলে দেবো, কোন কোন জায়গায় খাটবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় দেখ, তো ইন ক্যালকুলাস আমরা নিউটন সেকেন্ড লকে আর এফ ইকুয়াল টু এম এ ভাবে লিখি না, আমরা কি লিখি? এফ ইকুয়াল টু ডিপি ডিটি, ডিপি বাই ডিটি, এইভাবে লিখি। এবার বল এই ডিটা তোরা জানিস নিশ্চয়ই, আসেন তাই তো? কি রে অনলাইন অনলাইনওয়ালা সবাই? এই একটা মেয়ের গলা পেয়েছিলাম একটু, ওটা কোথায়? হ্যাঁ আমি কিন্তু খুব বিয়ার কি পারি, হ্যাঁ কিছু মনে করিস না। কোথায় গেলি রে মা? চলে গেছিস? আচ্ছা, তো এই যে ডিপি বাই ডিটি, হ্যাঁ ডিটা কি আমরা ছোটবেলায় পড়েছিলাম না, ডেরিভেটিভ। হ্যাঁ হ্যাঁ বল শেখর কে রে? হ্যাঁ হ্যাঁ আছে, তোমার মোবাইলের ক্যামেরা অনেক ভালো। ডিপি বাই ডিটি কেমন? তো ডিপি কি, এই যে ডিপি জিনিসটা কি অ্যাকচুয়ালি কি? এটা ধর ডিটি সময় ভরবেগের পরিবর্তন হয়েছে ডিপি, তাহলে একক সময়ে কতটা পরিবর্তন হয়েছে? ডিপি বাই ডিটি, হ্যাঁ? আর একক সময়ে যে ভরবেগের পরিবর্তন হয় সেটাই ডাইরেক্টলি ইকুয়াল টু ফোর্স না? একটু আগে দেখতে পেলাম, হ্যাঁ? এবার দেখ, তাহলে এখান থেকে লেখা যায় এটাকে ডিডিটি অফ, এই যে পি, পি মানে কি রে? একটু আগে আমি পড়ালাম, পি মানে হচ্ছে মোমেন্টাম, আর মোমেন্টাম ইজ ইকুয়ালস টু কি? মাস ইনটু ভেলোসিটি। তাহলে এই যে এখানটাতে লেখা যায় মাস ইনটু ভেলোসিটি, এমপি, এভাবে লেখা যায়, হ্যাঁ? তো এটাই হচ্ছে নিউটন সেকেন্ড ল লেখার সেফেস্ট ওয়ে, দ্যাট ইজ এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, নট এফ ইকুয়াল টু এম এ। কারণ মাস যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ করে যায় তখন দেখতে যে মাসটা টাইমের যে টি, এটার নিচে যে টিটা আছে এই টি এর একটা ফাংশন হয়ে যাবে না, হ্যাঁ?
টাইমের একটা ফাংশন হয়ে যায় তাহলে তো এই এমটাকে তুই ডেরিভেটিভের বাইরে বার করতে পারবি না। হ্যাঁ, তখন আমাকে লিখতে হবে এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। আমি বলছি, বললাম এই যে মাসটা যদি চেঞ্জ না করে, মাসটা যদি চেঞ্জ না করে তাহলে বলা যায় সময়ের সাপেক্ষে মাসের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ মাসটা হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, আর মাস যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টের কি ডেরিভেটিভ হয়? ওটাকে ডেরিভেটিভের বাইরে বার করে দিতে হয় না? তো সেক্ষেত্রে সেটা সম্ভব। কিন্তু যদি সময়ের সাপেক্ষে মাস চেঞ্জ হয়ে যায়, ভর যদি চেঞ্জ হতে থাকে, তাহলে তো ভর সময়ের একটা ফাংশন হয়ে যাচ্ছে, অপেক্ষক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এম ইকুয়াল টু ডিপি বাই ডিটি করতে হবে। তাহলে দেখ এখান থেকে এই যে যদি সামহাও মাসটা কনস্ট্যান্ট থাকে, মানে এই মাসটাকে ডেরিভেটিভের বাইরে বের করে আনা যাবে না? তাহলে তখন এটাকে এভাবে লেখা যায় এম, আর এই ডেরিভেটিভটা গিয়ে পড়বে ভি এর উপরে, তাহলে ডিভি বাই ডিটি। হ্যাঁ, এবার আমাকে বলতো এই ডিভি বাই ডিটি মানে কি? তোকে ডি নিয়ে সবসময় অত মাথা কামাতে হবে না। দেখ ভি বাই টি মানে কি? ভেলোসিটি বাই টাইম, মানে অ্যাক্সিলারেশন না? হ্যাঁ, তাহলে এই যে ডিভি বাই ডিটি মানেও অ্যাক্সিলারেশন না? তাহলে দেখ এই যে এফ ইকুয়াল টু এম, এই জিনিসটা আবার এ চলে আসে। তাহলে ওই যে আমরা বাচ্চাদের মতো বের করেছিলাম এফ ইকুয়াল টু এম, সেটা এখান থেকে প্রুফ করা যায়। শুধু যদি মাস কনস্ট্যান্ট হয় তাহলে সেটা বাইরে বেরাবে ডেরিভেটিভ, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আমাকে লিখতে হবে এফ ইকুয়াল টু ডিটি বাই ডিটি। Momentum is a vector quantity and hence I am giving a vector sign over here. Force is also a vector quantity. ঠিক আছে, বুঝলাম তাহলে এটা হ্যাঁ। তো সিজিএস পদ্ধতিতে ডাইন, হ্যাঁ এগুলো ভুলে গেছিস গাদা। সিজিএস পদ্ধতিতে ডাইন আর এসআই পদ্ধতিতে কি নিউটন, তাই তো? নিউটন। এফপিএস এবার জেনে লাভ নেই, কাজ নেই। সো নিউটন সেটা হুইচ ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এ। ঠিক আছে, তাহলে আমি কি বাচ্চাদের মধ্যে এখন পড়াবো না কি রে ওয়ান ডাইন আর ওয়ান নিউটনের ডেফিনিশন? এক ডাইন কাকে বলবো আমি ফটাফট বলে দিচ্ছি, শুনে নে। এক ডাইন কাকে বলবো? কোনো একটা 1 গ্রাম ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর উপরে যত ফোর্স অ্যাপ্লাই করলে ওর অ্যাক্সিলারেশন 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাকেই 1 ডাইন বলে। তার মানে 1 ডাইন ইজ ইকুয়ালস টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখ 1 ইন্টু 1 হয়ে যাচ্ছে, তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকেই ভালোবেসে ডাইন বলা হয়। সো 1 ডাইন ইজ ইকুয়ালস টু 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 1 গ্রামের কি বলে 1 ডাইনের ডেফিনিশন। আরে তোরা ভিডিও পেয়ে যাবি, হ্যাঁ ভয় পাস না। আমি জানি তোদের খুব অসুবিধা হচ্ছে, খুব অশান্তি হচ্ছে, সারা কিছু দেখতে পাচ্ছি না, এদিকে বক করে যাচ্ছে ছেলেটা। হ্যাঁ, সব হয়ে যাবে। আচ্ছা, আর 1 নিউটনের ডেফিনিশন কি হবে তাহলে এসআই পদ্ধতিতে? এটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সবাই জানে। হ্যাঁ, তাহলে এখানে 1 নিউটনের জায়গায় এটা চলে আসবে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বল রে যে বললি, এই যে এখনই, আমি তো জানি না কে বললি কেজি মিটার, তাহলে 1 কেজি মানে কত গ্রাম রে? 1000, তাহলে 10 কিউব লেখা যায়, 10 কিউব গ্রাম। আর 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, তাহলে লেখা যায় 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা যায়। তাহলে এই যে এই ম্যাগনিটিউডগুলোকে মাল্টিপ্লাই ইয়ে কর, তাহলে দেখ 10 এখানে কিউব আছে আর এখানে স্কোয়ার আছে, তাহলে 10 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। আর থাকবে কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আগেই দেখলাম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকেই ভালোবেসে টাইম বলা হয়। তাহলে 1 নিউটন ইজ ইকুয়ালস টু কত চলে আসলো? 10 টু দি পাওয়ার 5 টাইম। এগুলো সব আগে ছোটবেলায় পড়ে আসা আমাদের। 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 টাইম।
ঠিক আছে? বুঝবো? আরেকটা কোয়ান্টিটি আমাদেরকে করতে হবে, সেটার নাম হচ্ছে impulse of a force. impulse বলছি, বাংলায় এটাকে বলা হয় বলের ঘাত। বলের ঘাত এটাকে এভাবে ডিফাইন করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত বলটা আলাদা আর বলের ঘরটা আলাদা জিনিস। হ্যাঁ, তো বলের ঘাত ব্যাপারটা হচ্ছে কখন যদি কোনো একটা বস্তু বা বস্তু সমষ্টি বা যাই হোক, সেই বস্তুর ওপর কিছু সময় ধরে যখন বল অ্যাক্ট করানো হয়, মানে একটা ফোর্স অ্যাক্ট হয়, তখন সেই ফোর্স আর ওই যত সময় ধরে সেই ফোর্সটা অ্যাক্ট হলো তার প্রোডাক্ট মানে কি মাল্টিপ্লিকেশন, তাকেই বলা হয় ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্সকে অনেক বইতে অনেক বইতে যে, কিন্তু আমি আই দিয়ে ডিনোট করি। হ্যাঁ, আইটা হচ্ছে পুরোনো দিনের স্ট্যান্ডার্ড নিয়ম। সো আই, ইম্পালস অফ এ ফোর্স ইজ ইকুয়ালস টু যেই ফোর্সটা আমরা দিচ্ছি ইনটু টাইম। ঠিক আছে? সো ইম্পালস অফ এ ফোর্স কি না, আই ইজ ইকুয়ালস টু এফ ইনটু টি। এফ ইনটু টি, টাইম ফোর্স ইনটু টাইম, মানে বল ইনটু সময়। এটাই হচ্ছে বলের ঘাত, এটাই হচ্ছে বলের ঘাত। ঠিক আছে? ফুল হয়ে গেলে বলি আমি ল্যাপটপটা নিয়ে আসবো, কপি করে নিয়ে আবার শুরু করবো। তাহলে আই ইকুয়াল টু এফ ইন্টু টি। এবার আমাকে বল, এই যে আই ইকুয়াল টু এফ ইন্টু টি, এটা অ্যাকচুয়ালি দেখবি কোনো একটা বস্তুর উপরে এই খাটটাকে ধরে যদি আমি ঠেলা শুরু করি, আমি হাত দিয়ে ধরে মানে বল প্রয়োগ করার সাথে সাথে যদি খাটটা মুভ করা শুরু করবো, হ্যাঁ, তো কিছু ফোর্স কিছু সময় ধরে এর উপর আমাকে অ্যাক্ট করাতে হবে, তারপরে গিয়ে এটা নড়বে, তাই তো? তো সেটাই হচ্ছে বলের ঘাতের একটা উদাহরণ জাস্ট। কিন্তু এটা অ্যাকচুয়ালি কি, ফিজিক্যালি এই জিনিসটা কি, দেখ এটা কি। দেখ, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, আর টিটা এখানে রাখলাম টি। এম এ মানে কি অ্যাকচুয়ালি ভি মাইনাস ইউ বাই টি, না? ব্যাক ক্যালকুলেশন কর, ইন্টু টি। হ্যাঁ, তাহলে দেখ তো এই টি ক্যান্সেল করে যায় না? তাহলে কি আসে? এম ভি মাইনাস এম ইউ। আর এম ভি মাইনাস এম ইউ মানে কি অ্যাকচুয়ালি? এম ভি মাইনাস এম ইউ মানে কি অ্যাকচুয়ালি? ভরবেগের পরিবর্তন না, চেঞ্জ ইন মোমেন্টাম না? সো impulse is nothing but change in momentum, মানে বলের ঘাত হচ্ছে অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন। অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, ভরবেগের পরিবর্তন। আমি কিন্তু আজকে শুধু থিওরিগুলো পড়াচ্ছি, বুঝলি? এই যারা অনলাইনে আছিস, শুধু তোদেরকে রিক্যাপিচুলেট করাচ্ছি, একটু মনে করাচ্ছি, কারণ আমি কিন্তু অঙ্ক করাবো মেনলি, ওগুলোই আসবে পরীক্ষায়। সো বলের ঘাত ইজ ইকুয়ালস টু কি, ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এটা একটা কোয়ান্টিটি। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ঘাত বল, বা এটাকে ইংলিশে বলা হয় ইম্পালসিভ ফোর্স। বলা হয় ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্সের এক্সাম্পল হচ্ছে, মানে ইম্পালসিভ ফোর্সের ডেফিনেশনটা হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের ফোর্স যখন ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের জন্য, মানে একটা ছোট্ট টাইম পিরিয়ডের জন্য কোনো একটা বডি বা সিস্টেম বা পার্টিকেলের উপরে অ্যাক্ট করে, তখন তাকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। এক্সাম্পল, ফুটবলের মধ্যে কিক করা। যখন ফুটবলে আমরা কিক করি, তখন আমার পায়ের সাথে ফুটবলের যে টাইম অফ কন্ট্যাক্ট, সেটা খুব ফ্র্যাকশন না, খুব ছোট্ট টাইম, কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্ট হচ্ছে, আর তার জন্য ফুটবলটা উড়ে চলে যাচ্ছে। তো সেটা হচ্ছে একটা ইম্পালসিভ ফোর্সের এক্সাম্পল। বা একটা বুলেট, একটা গুলি যখন কোথাও জোরে গিয়ে পেনিট্রেট করে যায়, খুব অল্প সময়ের জন্য কাঁচকে ভেদ করে চলে যাচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স, বাট টাইম ডিউরেশন ইজ ভেরি স্লো, ভেরি মাচ লেস। তো সেটাকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। সো ইম্পালসিভ ফোর্স ইজ নাথিং বাট এ ফোর্স। এটার ইউনিট আর ডেফিনেশন সমস্ত কিছু ফোর্সেরই ডেফিনেশন। ঠিক আছে,
এবার আমরা অল্প অল্প করে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন ইকুয়েশন অফ মোশনগুলোকে সেটা করা। ঠিক আছে, ইকুয়েশন অফ মোশন মানে হচ্ছে এই যে F ইকুয়াল টু ma আমরা পড়লাম, এটাই ইকুয়েশন অফ মোশন। এখন বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে এই ইকুয়েশন অফ মোশনটা কেমনভাবে হবে সেটাই বিভিন্ন সিস্টেমের জন্য আমরা একটা একটা করে স্টাডি করি। কেমন মেমোরি কার্ডের অবস্থা? তো দেখ রে, এদিকে তাকা, ভালো মতো বুঝিস হ্যাঁ ব্যাপারগুলো। লিফট মোশন মনে পড়ে? এই অনলাইন যারা আছিস পড়েছিলি না লিফটের গতি ক্লাস 11-এ? হ্যাঁ, লিফটের গতিটা কী কী ছিল রে? কেমন কেমন ব্যাপারগুলো ছিল, ইকুয়েশন অফ মোশন কী করে তৈরি হচ্ছিল? আচ্ছা, আমি ওটার ভিডিওটা পাঠিয়ে দেবো, ওটা আমার একটা আলাদা ভিডিও করাই আছে, সেটা আমি পাঠিয়ে দেবো, ওটা দেখে নিবি হয়ে যাবে। আচ্ছা, আজকে অন্য 2-3টে জিনিস দেখ। ধর এখানে একটা, দিস ইজ আ কার্ট। কার্ট মানে হচ্ছে ইয়ে তোর গরুর গাড়ি, ঠিক আছে? আচ্ছা, এই কার্টটাকে তুই টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছিস, এটা রাস্তা, ঠিক? কার্টের মাস হচ্ছে ক্যাপিটালে, তোর মাস হচ্ছে স্মল, ঠিক? এই গাড়ির চাকার সাথে রাস্তার ঘর্ষণ বল মানে ফ্রিকশন হচ্ছে F প্রাইম। আর তুই নিজে সামনের দিকে F অ্যামাউন্ট অফ ফোর্সের সামনের দিকে আর এগিয়ে যাচ্ছিস। তাহলে আমি বললাম এই টোটাল সিস্টেমটা ইকুয়েশন অফ মোশন ফর্ম করতে পারে। তেমন কিছু ডেটা দেওয়া নেই কিন্তু, দেখে শুধু ক্যাপিটাল এম দেওয়া, ওর মাস দেওয়া আছে, তোর মাস দেওয়া আছে স্মল এম, তুই F ফোর্সের সামনে আগাচ্ছিস আর চাকার সাথে রাস্তার ঘর্ষণ বল হচ্ছে মানে ফ্রিকশন হচ্ছে F প্রাইম, ঠিক? তাহলে বললো এটা ইকুয়েশন অফ মোশন সেটা। তো সাপোজ এই টোটাল সিস্টেমটার অ্যাক্সিলারেশন হচ্ছে E, কেমন? আচ্ছা, অনলাইনওয়ালা যারা আছে অনলাইনে তোরাও বল, ধর আমি গাড়িতে করে বাইকে করে যাচ্ছি, ঠিক? তাহলে আমার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু কি বাইকের ভেলোসিটি হবে? আমার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু কি বাইকের ভেলোসিটি হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। যদি আমার ভেলোসিটি ইকুয়াল টু বাইকের ভেলোসিটি না হয়, ধর আমার মাথার ভেলোসিটি একরকম, বুকের ভেলোসিটি একরকম, তাই না? বাইকের সিটের ভেলোসিটি আরেক রকম, তাহলে দেখ একজন আরেকজনের থেকে খুলে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, মাথাটা পরে পরে যাচ্ছে, বডিটা আগে আগে যাচ্ছে, বাইকটা তার একটু আগে আগে যাচ্ছে, তো এটা তো সম্ভব না কোনো। তো টোটাল সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে এই যে ভেলোসিটিটা অ্যাচিভ করবে ওর সাথে সেই ভেলোসিটিটাই সে অ্যাচিভ করবে। তাহলে আমাকে বল, এই যে তুই যখন এই রোপটা ধরে এই গরুর গাড়িটাকে টানছিস সামনের দিকে, তাহলে এই রোপের মধ্যে একটা টেনশন পড়বে না, ক্যাপিটাল টি। অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো এটা যদি টি হয় তাহলে গরুর গাড়িও তোকে টি ফোর্সেই টানবে উল্টা দিকে। কিন্তু তুই কি করবি? এই টি ফোর্সেরও ঊর্ধ্বে গিয়ে সামনে আগায় যাবে, তাই না? প্রথমে গরুর গাড়িটাকে টানতে অসুবিধা হবে, তারপরে যখন তুই ওর মানে অসুবিধা হওয়াটা কি, ওই যে ফ্রিকশন আর ওর ওয়েট, এই গরুর গাড়িটার ওয়েট, তুই যখন সেটাকে এক্সিড করে সামনের দিকে টেনে নিয়ে যাবি তখনই এটা মোশনে আসবে। তাহলে বলতো ইকুয়েশন অফ মোশন অফ দ্য কার্ট কত হবে? ইকুয়েশন অফ মোশন অফ দ্য কার্ট কি হবে? দেখ এদিকে তাকা, বোঝা এই ব্যাপারটা। দেখ যখন কার্টের কথা ভাববি তখন এই লোকটার কথা ভাববি না, ঠিক আছে? লোকটা ঢাকা, তো গাড়িটা কেন সামনে আগাবে? গাড়িটা সামনে আগানোর জন্য কোন ফোর্সটা দায়ী হচ্ছে? এই টি, মানে আমি ছবিতে কি দেখতে পাচ্ছি? টি। আর ওকে পেছন দিকে কে টেনে ধরছে? রাস্তার এই যে ঘর্ষণ বলটা প্রাইম, কিন্তু আলটিমেটলি ও কোন দিকে আগাচ্ছে? সামনে। তাহলে কে জিতে গেল? টি। বুঝিস না? আমি তোর কোমরের রশি দিয়ে বান্ধা এদিকে 30 নিউটন ফোর্স দিয়ে টানছি, তোর বন্ধু এদিক থেকে 5 নিউটন ফোর্সে টানছি, তুই কার দিকে যাবি? আমার দিকে আসবি, কারণ এদিকে নেট ফোর্স বেশি, তাই না? তাহলে
বলতো এই যে টি মানে মাইনাস আলটিমেটলি এর উপরে নেট ফোর্স কত হবে? এটা উল্টা দিকে আছে না, হ্যাঁ ওই দিকে টি, এদিকে এফ প্রাইম, তাহলে এর উপরে নেট ফোর্স কত হবে? টি মাইনাস এফ প্রাইম ইজ ইকুয়ালস টু কি হবে? এটাই হচ্ছে নেট ফোর্স। সেই নেট ফোর্স ইকুয়াল টু কি হয়? এম এ। এটাই তো নিউটন সেকেন্ড ল, একটু আগে তো পড়ে আসলাম যে এফ নেট ইজ ইকুয়ালস টু এম এ হয়, এটা আমি পড়ে আসলাম না? লব্ধি বল ইজ ইকুয়ালস টু এম এ। এটা হচ্ছে ইকুয়েশন 1। আচ্ছা, এবার বল ইকুয়েশন অফ মোশন অফ দ্য পারসন। এই মানুষটির গতির সমীকরণ কি হবে? মানুষটার গতির সমীকরণ কি হবে? এদিকে তাকা, মানুষটার সামনে আগাচ্ছে কত ফোর্সে? এফ। এবার মানুষটাকে পেছন দিকে টেনে ধরছে কোন ফোর্স? টি। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে? সামনে। তাহলে কে জিতে গেল? এফ। তাহলে কার থেকে কি মাইনাস করবো? তাহলে এফ মাইনাস টি ইকুয়াল টু হবে স্মল এম এ। এটা হচ্ছে ইকুয়েশন 2, তাই না? তাহলে দেখ এখান থেকে, সো দেয়ারফোর দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য হোল সিস্টেম কত হবে? The equation of motion of the whole system কি করবো? এই 1 আর 2 নম্বর ইকুয়েশনটাকে অ্যাড করে দিই। তাহলে দেখ এখান থেকে টি টি ক্যান্সেল করে যায় না, এই যে মাইনাস টি, এই যে প্লাস টি ক্যান্সেল করে যায়, থাকে কি এফ মাইনাস এফ প্রাইম। তাহলে এফ মাইনাস এফ প্রাইম ইজ ইকুয়ালস টু এদিক থেকে কি থাকে? দেখ এটা কমন যায়, তাহলে থাকে কি ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। তাহলে দেখ এখান থেকে অ্যাক্সিলারেশন বার করা গেল। acceleration A equal to F minus F prime divided by M plus M. এইভাবে ইকুয়েশন অফ মোশন সেট আপ করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার গেল, ঠিক আছে? চলে চল। নাম্বার 2 হচ্ছে, দেখ জলদি দেখ। এই ধর এখানে একটা পুলি আছে, পুলি মানে কপিকল, বাংলায় যাকে বলা হয় কপিকল। হ্যাঁ, এখানে একটা মাস ব্লক লাগানো আছে, আর এইদিকে আরেকটা মাস ব্লক লাগানো আছে। এই মাসটা হচ্ছে M1, এই মাস ব্লকটা হচ্ছে M2। তাহলে এই মাস ব্লকটা লাগানোর জন্য এই স্ট্রিংটার মধ্যে এই যে তারটা, যেটার মধ্যে যে দুদিকে মাস ব্লকটা লাগানো আছে, তার মধ্যে একটা টেনশন পড়বে না? হ্যাঁ, এই টেনশনটা ধরলাম এদিকে T1, আর এই টেনশনটা এখানে ধরলাম T2। টেনশনটা তো ঝুলিয়ে দিলে এর মধ্যে তো একটা টেনশন পড়বেই, মানে টান পড়বেই। এবার তোকে বললাম এটার নিচের দিকে অ্যাক্সিলারেশন এতে নামছে, এই যদি অ্যাক্সিলারেশন এতে নামে তাহলে একেও অ্যাক্সিলারেশন এতে উঠতে হবে, তাই না? যদি আলাদা হতো তাহলে তো দড়িটা ছিঁড়ে যেত। তাহলে এই ইকুয়েশন অফ মোশন কিভাবে হবে? বল ইকুয়েশন অফ মোশন কিভাবে হবে? দেখ ছবিতে কি দেখতে পাচ্ছিস যে M1 মাসটা উপরে উঠছে আর M2 মাসটা নিচে নামছে, তাই তো? এবার বল M1 ওর মাস, তাহলে ওর ওয়েট কত? ওয়েট কত হয়? M1g অ্যাক্সিলারেশন, g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষজ ত্বরণ। তাহলে M1g হচ্ছে ওর কি? ওর অ্যাক্সিলারেশন। আর এদিকে কত হতে উঠছে ওর? এদিকে কত হচ্ছে তোর টেনশন কত পড়েছে? T1। তাহলে বলতো ইকুয়েশন অফ মোশন অফ দ্য ফার্স্ট ব্লক, এটা হচ্ছে ফার্স্ট ব্লক, এটা হচ্ছে সেকেন্ড ব্লক। লাইক ইকুয়েশন অফ মোশন অফ দ্য ফার্স্ট ব্লক কত হবে? নিজে নিজে বল। উঠছে ওইদিকে ওপরে, হ্যাঁ, আর নিচের থেকে কে টেনে ধরছে? M1g। আলটিমেটলি কোন দিকে যাচ্ছে? ওপরে। তাহলে কে বড় হবে? তাহলে বল না, বল T1 মাইনাস M1g। তাহলে T1 মাইনাস M1g ইকুয়াল টু হবে কি? M1a। আর সেম ভাবে ইকুয়েশন অফ মোশন অফ দ্য সেকেন্ড ব্লক, সেকেন্ড ব্লকটা কি হবে? দেখ
সেকেন্ড ব্লকের ওয়েট কত m2g। হ্যাঁ, তাহলে ইন দিস কেস m2a নিচে নামছে কিন্তু t2টা উপরের দিকে অ্যাক্ট করছে কিন্তু আলটিমেটলি তো নিচে নামছে। তাহলে m2g মাইনাস t2 ইকুয়াল টু হচ্ছে m2a। এবার ঘটনা হচ্ছে এই পার্টিকুলার প্রবলেমটাতে এই যে স্ট্রিংটা আছে না, এই স্ট্রিংটা না একই স্ট্রিং, তাই না? এরকম কি ব্যাপার আছে যে এই স্ট্রিংটা একটা অন্য স্ট্রিং হয়ে আরেক দিক দিয়ে আসলো? তাহলে ইন দিস কেস এই t1 আর এই t2 ভ্যালুটা একই হবে, দ্যাট মিনস t হবে। মানে একটা পার্টিকুলার রোগের টেনশনের ভ্যালুটা একই হবে, সেটা তো ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড। তাহলে এই যে t1 আর t2টাকে এখন t1 t2 না লিখে আমি t করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখ এখান থেকে t আবার ক্যান্সেল করে দেয়, তাই না? তাহলে আসে কি m2g মাইনাস m1g ইজ ইকুয়ালস টু কি আছে m1 প্লাস m2 ইন্টু a, তাই তো? তাহলে এখান থেকে আবার g কমন যায়, তাহলে এখান থেকে gটা কমন নিলে একবার এরকমভাবে লিখে দিলাম m2 মাইনাস m1 ইন্টু g ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু a। তাহলে দেখ এখান থেকে আবার অ্যাক্সিলারেশনের ভ্যালু বার করা যায়, সেটা হচ্ছে m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g। ঠিক আছে, এই টেবিলের কর্নারে একটা পুলি লাগানো আছে। এই লজ অফ মোশন এগুলো কিন্তু থাকবে কিন্তু তোদের, হ্যাঁ এমসিকিউসে থাকবে কিন্তু সব। এখানে একটা মাস ব্লক লাগানো আছে, এই মাস ব্লকটাকে এই পুলিটার উপর দিয়ে টেনে এখানে নিচে আরেকটা মাস ব্লক লাগানো আছে। এটার মাস m1, এটার মাস m2। এই অ্যাক্সিলারেশন a তে নিচের দিকে নামছে আর এই অ্যাক্সিলারেশন a তে সামনের দিকে আগাচ্ছে। তাহলে এই ইকুয়েশন অফ মোশন সেটা দেখ, ও যত নিচে নামবে তত ওই টেবিল দিয়ে সামনে আগাবে, ঠিক আছে? তাই তো আমি এখানে ফ্রিকশনটা নিলাম না, আমি ফ্রিকশনটা নিইনি টেবিলের সাথে, আমি ধরেছি এটা একটা ফ্রিকশনলেস টেবিল। তো m2 মাস যত নিচে নামবে m1 তত সামনে আগাবে। তাহলে এ কেন নিচে নামবে বল? এর ওয়েটের জন্য নিচে নামবে। এর ওয়েট কত হবে? m2g। হ্যাঁ, আচ্ছা, তার জন্য এই স্ট্রিংটার মধ্যে একটা টেনশন পড়বে না, t। এই টেনশনটাই এখানে যাবে না। এই সিলেবাসটা পড়ে এসেছি কি মনে পড়ে? আরে অল্প অল্প মনে পড়ে। তো সেখানটাতে মানে মোস্ট অফ দ্য সিলেবাস আর কভার্ড ফ্রম ক্লাস 11। ওকে, তো ভেক্টর, লজ অফ মোশন, রোটেশন অফ রিজিড বডিজ, ওয়ার্কিং এনার্জি পাওয়ার। নাম্বার 5 ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি এই সমস্ত চ্যাপ্টারসগুলো আমাদের আছে। আর একদম নতুন যেটা আছে সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এটা একদম আমাদের কাছে নতুন, এটা আলাদাভাবে আমরা স্টাডি করি। কেমন? হাত চালিয়ে দেখো ফটাফট।